স্যার আমরা তো সকলেই বলি যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, কিছুই কোথাও সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো এবং তারপর চলে গেলে। স্যার হার্ট অ্যাটাক কি সত্যি হঠাৎ করে হয়? ভারতবর্ষে আমরা মোটামুটি অনুমান করি ছোট বড় মাঝারি মিলিয়ে একদিনে প্রায় 3 লক্ষর কাছাকাছি হার্ট অ্যাটাক হতে পারে। সমস্যা হলে আছে, সোসাইটি আছে, গভর্নমেন্ট আছে এটাকে সাপোর্ট করতে, অথচ আমি প্রতি 10 জনের প্রতি 5 জনের ট্রিটমেন্ট করে উঠতে পারছি কিনা। কেন? আরে ভাই, আমি তো জানি না সমস্যাটা কার আছে। হসপিটালগুলো, সেটা সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল হোক, হার্ট অ্যাটাকের পরে ট্রিটমেন্ট নিয়ে তাদের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর ক্যাম্পেইন, কিন্তু আগের স্ক্রিনিং সম্পর্কে তারা কি যথাযথভাবে বিশ্লেষণ করছে? প্রাইমারি কার্ডিওভাস্কুলার স্ক্রিনিং করার জন্যে কেতাবি ডাক্তারদের দরকার নেই, ফুল স্টপ। যখনই আমায় কোনো নেতা মন্ত্রী এটসেট্রা বলেন আমার সভায় 10,000 লোক হয়েছিল, আলাম বাছাধন তুমি কেন তোমার সভার দোরগোড়ায় একটা গ্লুকোমিটার লাগলে না? তাহলে তো 10,000 লোকের মধ্যে তুমি কিছু না হলেও 1,000-3 হাই ব্লাড সুগার ধরতে পারতে। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে সকলেই জানি, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, সারা দেশেই হার্ট অ্যাটাকে বা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা সকলেই বলি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাক কি সত্যিই হঠাৎ করে হয়, নাকি এর পেছনে আমরা কোনো না কোনোভাবে দায়ী? তবে আরও একটা প্রশ্ন যেটা আমাদের সকলের মনেই উঠতে থাকে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আমরা দায়ী শুধুমাত্রই কি, নাকি এর পেছনে আমাদের যে পুরো চিকিৎসা ব্যবস্থা রয়েছে তারাও কোনো না কোনোভাবে এটার অংশ হয়ে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন তিনি শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত। থ্যাংক ইউ। স্যার আপনি কেমন আছেন আগে বলুন। স্যার আমরা তো সকলেই বলি যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, বাড়ির কাকিমা বাড়ির মাসিমার কিছুই কোথাও সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো এবং তারপর চলে গেলে। স্যার হার্ট অ্যাটাক কি সত্যি হঠাৎ করে হয়, নাকি দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও একটা নেগলিজেন্সি রয়ে যাচ্ছে? সমিতা, দেখো, আমাদের দেশে আমরা কিছু কিছু ভালো কাজ করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা খুব একটা ভালো কাজ করি না। এবং সেটা হলো যে আজকের দিনে বিশেষত যখন আমরা তোমাদের প্রজন্মের, তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে বসবো, তখন ওই ভ্যাবসা ভ্যাবসা ভাষা সেই গোল গোল কথাবার্তা বলে তো লাভ নেই, কারণ তোমাদের বুদ্ধি আমাদের থেকে বেশি। তো তোমরা চটপট ধরে ফেলবে এবং বলবে লোকটা গুল দিচ্ছে বসে বসে। তো আমরা কিছুটা ওই মাইথোলজি টাইপ অফ ক্রিয়েট করে আমরা একটা ইমপ্রেশন দেবার চেষ্টা করি যে সব হার্ট অ্যাটাকই দুমদাম, সেই বজ্রাঘাত আর হার্ট অ্যাটাক, বজ্রপাত আর হার্ট অ্যাটাক, এই দুটোই যেন একেবারে পটপট চটপট কিছু ছাড়া হয়ে যাচ্ছে। নাও সেটা একটা অত্যুক্তি, সেটা একটা এক্সাজারেশন। এবার ধরো আমাদের শতকরা ধরে নাও যে 100টা মানুষের হার্ট, প্রথমত যারা আমাদের শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে হার্ট অ্যাটাক মানে হার্ট সমানে মিনিটে 70 বার, দিনে 1 লক্ষ বার কাজ করছে, রক্ত পাম্প করছে, তার একটা রক্তের ডিমান্ড আছে, সুতরাং একটা অংশের রক্ত গেল না, ওই আঙুলের রবার ব্যান্ড বাঁধানো, আঙুলের রবার ব্যান্ড বাঁধছে, আঙুলটা কালো হয়ে যাচ্ছে, হার্ট রক্ত পাচ্ছে না, মাসেল ড্যামেজড হচ্ছে। একদমই তাই। তাহলে আমরা ইফ ইউ লুক এট রিয়ালিটি নাও, তুমি ধরে নাও যে আমাদের সামনে যদি আমরা রেকর্ড দেখি যে 100 জন মানুষ এই বিপদে পড়ে আসছেন, বুকে ব্যথা হলো এবং আমরা ইসিজি, ব্লাড টেস্ট এটসেট্রা করে হার্ট অ্যাটাক কথাটা ডায়াগনোজ করলাম, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট মাসেল খানিকটা বিপর্যস্ত হয়েছে। ট্রুথফুলি স্পিকিং, যত হার্ট অ্যাটাক হয় ভারতবর্ষে আমরা মোটামুটি অনুমান করি ছোট বড় মাঝারি মিলিয়ে একদিনে প্রায় 3 লক্ষর কাছাকাছি হার্ট অ্যাটাক হতে পারে। ইটস আ হিউজ নাম্বার। এবার 3 লক্ষর কথা বাদ দাও, তুমি জাস্ট ভাবো আমাদের সামনে আমরা 100 জনকে মোটামুটি ট্রিট করছি। এই 100 জনের মধ্যে যারা সত্যিকারের কোনো রকম আভাস ইঙ্গিত ছিল না, হঠাৎ করে বেচারা ঝামেলায় পড়ার আগে, তার আগের অবধি সে হয়তো কাজ করেছে, দোকান করেছে, বাজার করেছে, হাঁটাচলা করেছে, পট করে ঝামেলাটা হয়ে গেল, এই সংখ্যাটা, দ্য ট্রু সাডেন হার্ট অ্যাটাক বোধহয় সামওয়্যার বিটুইন 10 to 20%। আচ্ছা, তার বেশি নয়, কিন্তু হয়।
হ্যাঁ ওকে, আমরা একেবারে হয় না, হয় কিন্তু সংখ্যাটা অনেক কম। সংখ্যাটা কম। প্রতি প্রতি তোমার শতকরা 100 জনের মধ্যে যার সত্যি কোনো রকম সিমটম ছিল না, হ্যাঁ সে তার স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ছিল, সামওয়্যার বিটুইন 10 to 20। এই যে বললাম, আমরা খুব পারদর্শী হচ্ছে ভোট গুনতে। আমরা ইলেকশনের পরেই বলে দেবো কে বেটে লোক কাকে ভোট দিয়েছে, লম্বা লোক কাকে ভোট দিয়েছে, মুসলিম কাকে দিয়েছে, হিন্দু কাকে দিয়েছে, যারা শাড়ি পরে কাকে ভোট দিয়েছে, যারা জিন্স পরে কাকে ভোট দিয়েছে, এই সবগুলো আমাদের কণ্ঠস্থ। কিন্তু স্বাস্থ্য, চিকিৎসা, সমাজ, এই সম্বন্ধে ডেটাগুলো আমরা আন্দাজে আন্দাজে মারি। আমিও তোমাকে যেটা বললাম, এটা হয়তো খানিকটা আন্দাজ, খানিকটা ডেটার উপর ভিত্তি করে আমরা উই ক্যান ইমপ্রুভ অন দ্যাট ডেটা। একদম। আচ্ছা, তার মানে এবার তুমি আমাকে প্রশ্ন করবে যে বাকি 80%-এর কি হচ্ছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার। রাইট। সো নাও ব্যাপারটা হলো যে বাকি 80% তারা কিছু না কিছু সিমটমস পেয়েছে, তারা কিছু না কিছু অসুবিধে ফেস করেছে। এবার ধরো আমার কথা না, যে আমার কিছু না কিছু সিমটমস হয়েছে, সেটা কি হতে পারতো? হাঁটতে চলতে গেলে একটু হাঁপ ধরা হতে পারতো, হাঁটতে চলতে গেলে বুক ভারী হতে পারতো, কারো ঠিক টিপিক্যাল বুকে সিমটম হয় না, তলপেটে হয়, তারা বেচারারা তারা মনে করে নেন এটা তো হজম, বদহজম, গ্যাস, এটাতে থাকেন। এবার প্রশ্ন হলো, যাদের সিমটমস হচ্ছে তারা আইদার বুঝতে পারেন যে এটা তো হার্ট থেকে হলেও হতে পারে, কাউকে দেখান, কিছু ওষুধপত্র চলে। অ্যান্ড দেয়ার আর আদার্স যারা হয়তো জিনিসটাকে সম্পূর্ণ পাত্তা দিলেন না বা ইগনোর করলেন, বা ওই গ্যাস অম্বল বলে যে আমার অসুবিধে হচ্ছে সেটা কি আমি বুঝলাম না। তার মানে সিমটমস 80%-এর প্রায় হবে। এবার প্রশ্ন হলো, সেটাকে আমি আমল দিয়েছি না দিইনি, সেটা হার্ট রিলেটেড আমি এবং আমার ডাক্তাররা মিলে সেটা আমরা বুঝতে পেরেছি কি পারিনি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার আমাদের এখানে। আর একটা কথা, আমরা যেটা ডাক্তাররা ধরুন সমানে লম্বা লম্বা কথা, লেকচার, হেলথ অ্যাওয়ারনেস দেওয়ার কথা, হয়তো 2-4 জনের লাভও হয় সেটা দিলে, বাট তোমাকে তো মানুষের বাস্তব জীবনটা বুঝতে হবে না? একদম। আমি যেমনি ধরো একজন 50 বছরের ভদ্রলোক বা ভদ্রমহিলাকে বললাম, এটা তো মনে হচ্ছে হার্টের থেকে, এবার আমরাও বোকা লোক, আমাদের বুঝতে গেলে সেই 2-4টে টেস্ট করেই বুঝতে হবে। সো সেইটা করাটা, সত্যি কথা বলতে, আমাদের দেশে, আমাদের সোসাইটিতে এখনো সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের কাছে আমরা এটাকে আন্ডার এস্টিমেট করি। আমরা একটা কাগজ নিয়ে ভ্যাক 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 করে 4টে লাইন লিখে দিই, এই টেস্ট, ওই টেস্ট, রক্তর টেস্ট, টিএমটি টেস্ট, ইকো, ইসিজি। আরে ভাই, প্রথমত এগুলো করতে গেলে খরচা, দ্বিতীয়ত হলে সেটা করতে গেলে সেই লোকটাকে, সেই ছেলেটি বা মেয়েটিকে, কারো একদিন ঘর সংসার উল্টোপাল্টা হয়ে যাবে, কারো একদিন চাকরি থেকে ছুটি নিতে হবে। সো আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এখনও যেখানে লোকের সূর্যোদয় থেকে সূর্যাস্ত মোটামুটি একটা দিন পেরোনো ইটসেলফ ইজ আ চ্যালেঞ্জ, এগুলো খুব সহজ নয়। সো দিস ইজ দ্য প্রবলেম উই আর ফেসিং রাইট নাও। স্যার, এই যে আপনি কথাটা বলছেন যে অনেকগুলো টেস্ট আপনারা হয়তো লিখে দেন যখন মনে হয় যে হার্টের সমস্যার দিকে ব্যাপারটা এগোচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা যেরকম পর্যায়ে রয়েছে, সেখানে আপনার কি মনে হয় কোথাও গিয়ে কি আমরা প্রিকশনের দিকে অতটা গুরুত্ব দিচ্ছি না, বরং হার্ট অ্যাটাক হয়ে শোনো, আমি তোমাকে একটা ধাঁধা দিই, তুমি বাড়িতে গিয়ে এই ধাঁধাটাকে সলভ করবে। হ্যাঁ, এই ধাঁধাটা খুব ইন্টারেস্টিং ধাঁধা। এটা হচ্ছে, ভারতবর্ষে ধরে নাও 140 কোটি লোক আছে। 140 কোটি লোকের মধ্যে আমাদের কম বেশি প্রায় 100 কোটি লোক হচ্ছে প্রাপ্তবয়স্ক, যাদের এই ধরনের ঝামেলাগুলো হতে পারে। তার মধ্যে প্রায় 50-60 কোটি লোক হচ্ছে যারা আমার মতো হয় বুড়ো হবে বা হয়ে গিয়েছে, এই টাইপের একটা ভাব, দে আর গোয়িং টু হ্যাভ দিস প্রবলেমস। এবার আমাদের দেশের অসুবিধাটা বুঝো, ইন আওয়ার অ্যাডাল্ট পপুলেশন, হ্যাঁ, আমরা ডাক্তাররা যে কত বড় অকর্মণ্য, আমি তোমাকে তার প্রমাণটা দিচ্ছি, যে আমরা কত অকর্মণ্য, আমরা কত। বলছেন আপনি? অ্যাবসলিউটলি। তুমি তোমার পডকাস্টের হেডিং দিয়ে দিও যে একজন অকর্মণ্য ডাক্তারের আত্মজীবনী। কেন আমরা কতটা অসহায়? আইল টেল ইউ ওয়ান থিং।
তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমাদের কত লোকের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, এটসেট্রা, এতগুলো লোকের হার্ট অ্যাটাক হচ্ছে, প্রথম কথা হলো কত লোকের চিকিৎসার প্রয়োজন এবং কত লোককে আমরা চিকিৎসা করতে পারি। আজকে একটা বিরাট হোমরা চোমরা হার্ট সার্জন, কার্ডিওলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, ডায়াবেটিশিয়ান সবাইকে মিলিয়ে আমি বলছি, যদি 100টা মানুষের চিকিৎসার প্রয়োজন হয়, আমরা আজকের দিনে আই হ্যাভ ডেটা ফর ইট, যে আমরা হয়তো 100 জনের মধ্যে 50 জনের সামহাও 40%-এর মোটামুটি একটা চিকিৎসা করতে পারছি। বাকি 60% ইজ আনডায়াগনোজড, আনট্রিটেড। তুমি জিজ্ঞেস করবে কেন? এবার তুমি চিন্তা করে দেখো, আমাদের এখানে আমরা হেলথ স্কিমস পাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকার বিভিন্ন হ্যাঁ মাঝে মধ্যে এইসব ভোট হয়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু উপায় তো আছে। কিছু মানুষের হেলথ স্কিমস আছে, গভর্নমেন্ট হেলথ স্কিম আছে, কিছু মানুষের নিজস্ব প্রাইভেট হেলথ স্কিম আছে, কেউ সরকারি চাকরি করে, কেউ CGHS, কেউ নানান জিনিস আছে, উপায় আছে। তাহলে যেখানে প্রায় ধরো ভারতবর্ষে একেবারে স্কিমলেস কাভার্ড মানুষের আছে, তাদের সংখ্যাটা নেহাত কম নয়, অ্যাবাউট 30% মতো। দ্যাট ইজ নট আ স্মল নাম্বার। কিন্তু যেখানে 70% মানুষের একটা উপায় আছে, আমরা মাত্র 50%-এর চিকিৎসা করে উঠতে পারছি। প্রশ্নটা হলো কেন? আমরা জিনিসটা ডায়াগনোজ করতে পারছি না। মানে তাহলে তো এটা চিকিৎসা ব্যবস্থার একটা গাফিলতি কেন? আমি তোমাকে বললাম, তুমি ডায়াগনোসিসটা করবে কি করে? যতক্ষণ না ডায়াগনোসিসটা দৈববাণীর মাধ্যমে আসবে, যে তোমার ধরো মোবাইল ফোনটাকে তুমি হাত দিয়ে স্পর্শ করেছো, মোবাইল ফোনটা অটোমেটিক্যালি তোমাকে ডায়াগনোস দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ডায়াগনোসিস চলে আসছে, কিন্তু আমরা সেই ফাঁকিবাজির জন্য ওয়েট করছি। কিন্তু সেটা তো করলে হবে না। তো আমাদের যেটা স্ক্রিনিংটা জরুরি প্রথম থেকে। স্ক্রিনিং অর্থাৎ ফর আস, যে সাধারণ মানুষরা শহরে, মফস্বলে, টিয়ার 2 সিটি, টিয়ার 2, তাদের বুঝতে হবে যে আমাদের বেছে বেছে তাদের সুগারটাকে দেখতে হবে, তাদের হাতে পায়ে ধরে যা হোক করে হোক তাদের বছরে একটা করে ইসিজি করতে হবে, 2 বছরে একটা করে ইকোকার্ডিওগ্রাম করতে হবে, তাকে অন্তত বছরে একটা করে ব্লাড টেস্ট করতে হবে। অর্থাৎ আমাদের মেন যে সীমাবদ্ধতাটা, এই যে আমরা হিউজ কলোনি অফ অকর্মণ্য ডাক্তাররা, হ্যাঁ, আমরা একটা সাংঘাতিক অপারেশন করে সেটা এমন করে বলছি যেন লোকে খালি পায়ে কাঞ্চনজঙ্ঘায় উঠেছিল, কেউ কোথাও করেনি। বাট দ্যাট ইজ নট দ্য চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ হলো এই যে আমরা প্রত্যেককে বলছি এই সমস্যা হলে আপনারা দেখান, বুকে ব্যথা হলে, চাপ হলে, এটসেট্রা। কিন্তু প্রথম সিমটমটা তো অনেক দেরি হয়ে গেছে না? হ্যাঁ, ফার্স্ট পেইন ইজ টু লেট। তার মানে আজকের দিনে এই যে আমাদের ব্যথা হওয়ার আগেই চিকিৎসা, হ্যাঁ, এই যে ধরো আজকের দিনে আমাদের নানান রকম আমাদের টেলিমেডিসিন আসছে, টেলিটেকনোলজি আসছে, আমাদের দুটো জিনিস নতুন আসছে, নতুন টেকনোলজি আর নতুন গভর্নমেন্ট। তাহলে এই নতুন গভর্নমেন্ট উইথ নতুন টেকনোলজি এসে যেটা আমাদের পত্রপাঠ ভাবতে হবে যে হাউ উই আর এবল টু পিক আপ দিস কন্ডিশনস। হ্যাঁ, গভর্নমেন্ট চারিদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে স্কিম টিম হেনা তেনা দিয়ে উপায় করে দিয়েছে। একটা মানুষ এই স্কিমটা নিয়ে তোমার সামনে দাঁড়ালে তার চিকিৎসা হবে, আজকের দিনে হবে। আমরা জীবনে ভাবিনি যে লোকটা বাজারে ফুটপাতে ফল বিক্রি করে তার চিকিৎসা হবে, যে টোটো চালায় তার চিকিৎসা হবে, যে মানুষটার কাজ নেই তার হেলথ স্কিমের কার্ড থাকলে তার চিকিৎসা হবে। প্রশ্ন হলো তুমি অসুখটা ধরছো কী করে? সো দ্য লিমিটেশন লাইজ ইন ডায়াগনোসিস। তার মানে আমাদের প্রত্যেকটা স্তরে ডায়াগনোসিস, বাড়িতে বিরিয়ানি আসতে পারলে বাড়িতে ডায়াগনোসিস যাবে না কেন? আচ্ছা, প্রশ্নটা তো এখানেই। ওয়াই নট? বাড়িতে যদি সকলের ঘরে ঘরে যাতে চিকিৎসা বাড়িতে যদি আরে ভাই আমাদের, আমি বললাম না, যে মুহূর্তে তুমি একটা লোককে তার স্বাভাবিক পরিস্থিতি থেকে উবড়ে নিয়ে বলবে যে শোনো আমি তোমার ওপর একটা চকমকে ইনভেস্টিগেশন করব, প্রথমত সে ভয়ে সিটিয়ে কাট হয়ে থাকবে।
এই ডাক্তারটা আমাকে হয়তো একেবারে হাত কাটবে, পা কাটবে, পকেটটা তো কাটবেই, হ্যাঁ হ্যাঁ, এই ভয়তে থাকবে। এটাই সবাই থাকে যে হার্টের চিকিৎসা মানে বিশাল So, ব্যয়বহুল, খরচ এবং সাপেক্ষ। আমরা যেটা সামাজিক স্তরে এখনো করতে পেরেছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা বলছি তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি হলে পয়সা পাবে, তোমার মানে গভর্নমেন্ট সাপোর্ট করবে, তোমার বাইপাস হলে সাপোর্ট করবে, ভ্যালভে সমস্যা হলে সাপোর্ট করবে, ক্যান্সার অপারেশন হলে সাপোর্ট করবে। এখন সাপোর্টের কনসেপ্টটাকে খানিকটা এক্সটেন্ড করতে হবে, ডায়াগনোসিসে সাপোর্ট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এই ব্যাপারটা, সোশ্যাল ডাইলেমাটা হচ্ছে খানিকটা ওই বাচ্চাদের শিক্ষা দেওয়ার মতো। হ্যাঁ আমরা চাই যে বাচ্চারা চায়ের দোকানে, অমুক দোকানে, গাড়ির গ্যারেজে কাজ না করে তারা স্কুলে যায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার ফ্যামিলিকে সাপোর্ট করছে কে? একদম। সো ইটস লাইক দ্য ডাইলেমা অফ চাইল্ড লেবার। তো আমরা চাইছি, হ্যাঁ আমার মানে তুমি এটা শুনতে একটু ক্রুড লাগবে, ইন্ডিয়া ইজ ইন আ ভেরি কন্ট্রাডিক্টরি সিচুয়েশন। একদমই তাই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা সাপোর্ট, ঘরে চলছে। আমরা হেলথ স্কিম, ইন্স্যুরেন্স, নানান যে সমস্যা হলে আছে, সোসাইটি আছে, গভর্নমেন্ট আছে এটাকে সাপোর্ট করতে, অথচ আমি প্রতি 10 জনের প্রতি 5 জনের ট্রিটমেন্ট করে উঠতে পারছি কিনা? কেন? আরে ভাই, আমি তো জানি না সমস্যাটা কার আছে। উই আর আনএবল টু ডায়াগনোজ। আর আমরা যারা ডাক্তাররা আছি, আমরা সহজেই দেখবে যত না চিকিৎসা করি তার চেয়ে পলিটিক্স করি বেশি। হ্যাঁ, কেউ হাতে স্ক্যালপেল ছেড়ে দিয়ে ঝান্ডা নিয়ে ছুটে বেড়াচ্ছে, কেউ একেবারে আজকে নীল টি শার্ট পরে তো কালকে গেরুয়া টি শার্ট পরছে। করুন, যা ইচ্ছে করুন, বাট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। তো এখন আমাদের চ্যালেঞ্জ হলো, আমরা বিভিন্ন ক্ষেত্রে এক একটা জায়গায়, ধরো তুমি গভর্নমেন্ট হেলথ ক্যাম্পস করলে, সেই ক্যাম্পে তুমি কি করবে? আমি খুব একটা ওসব বুঝি না, পলিটিক্যাল লোকেদের আমি সেই 440 ভোল্টের মতো ট্রিট করি, একটু দূরে থাকি। বাট যে কোনো জায়গায় আজকে ভারতবর্ষে যদি 100টা লোক এক ঘরে বসে থাকে, তার মানে কি? আমাকে একজন একটা সভা সমিতি করে কখনো নিয়ে যায়, আপনি কিছু একটা বলুন, হ্যাঁ দেখি কজন আছে, আমি বললাম তোমার অডিয়েন্সে কজন আছে? বলে 200 জন লোক আছে। খুব ভালো কথা। 200 জন মানে কি? 200 জন মানে 100 জনের ব্লাড প্রেশার বেশি। আমার কাছে 200 জন মানে 60-65টা ডায়াবেটিক আছে তার মধ্যে। আমার কাছে 200 জন লোক এক ঘরে বসে থাকা মানে হচ্ছে এর গোটা 30-35 জনের 1 বছরের মধ্যে বুকে ব্যথা হবে, বেচারা জানে কি জানে না। সো দ্যাট ইজ দ্য গ্রুপ, মানে অ্যাকচুয়াল সিনারি। তাহলে প্রথম কথা হলো, আমরা যে জিনিসটা বুঝতে পারি না বা ডায়াগনোজ করতে পারছি না, এর পুরো দায়টা আমরা মানুষের ঘাড়ে দিয়ে দিচ্ছি। কি বোকা বোকা লোক, মনে করছে অম্বল, গ্যাস, বদহজম। আরে ভাই, বোকা লোক কি? মানুষের যদি অল্প ঝামেলা হলেই সেই যদি খালিভাবে মরে যাবো, তাহলে তো সবাই পাগল হয়ে বসে থাকবে। এভরিবডি থিংস লাইক দ্যাট। তার মানে আমরা, এবং ধরো আমরা চাইল্ড ইমিউনাইজেশনে খুব ভালো কাজ করেছি। এই যে অঙ্গনবাড়ি, এতদিন বাদে আমাদের যে অঙ্গনবাড়ি, এই আশা কর্মীদের যে একটা অ্যালাউয়েন্স বাড়ানো হলো, ফ্যান্টাস্টিক, মানে বুকটা ভরে গেল আনন্দে। হ্যাঁ, মানে অনেক ভাস্ট কাজ হচ্ছে সেখানে। অ্যাবসলিউটলি। কিন্তু ওই হেলথ স্ক্রিনিং বা স্পেশালি হার্ট রিলেটেড প্রবলেমগুলো স্ক্রিনিং ওখানে কোথাও গিয়ে, আর সবচেয়ে বড় কথা জানো তো, তোমার পডকাস্টে বলে দিচ্ছি, প্রাইমারি কার্ডিওভাস্কুলার স্ক্রিনিং করার জন্যে কেতাবি ডাক্তারদের দরকার নেই, ফুল স্টপ। তাই নাকি? অ্যাবসলিউটলি দরকার নেই। ইট উইল বি কম্বিনেশন অফ প্যারামেডিক্যাল পিপল অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, ব্লাড টেস্ট তো করিয়েছো একদিন না একবার, কোন ব্লাড টেস্টটা অ্যাবনর্মাল সেটা বুঝতে ডাক্তার লাগে না। একটা ইসিজি করিয়েছো, কোন ইসিজিটা নর্মাল কি অ্যাবনর্মাল সেটা বুঝতে 15 বছর ধরে মেডিকেল কলেজে পাইচারি করতে হয় না। হ্যাঁ, only in advanced testings like তুমি ইকো করছো, তুমি টিএমটি করছো, those are second, third levels of screening. বেসিক স্ক্রিনিংটা তো সকলেরই দরকার। অ্যাবসলিউটলি।
তার মানে প্রাইমারি স্ক্রিনিংকে আমাদের মানুষের সোসাইটিতে, সেটা ব্লক লেভেলে, কমিউনিটি লেভেলে, পাড়ায় পাড়ায়, রেসিডেন্সে, গভর্নমেন্ট হাউজিং এস্টেট, পোলিও খাওয়ানোর মতো। অ্যাবসলিউটলি। সো দিস ইজ দ্য ফোকাস রাইট নাও। আর আমরা কিছু কাজকর্ম করতে পারছি, একেবারে পারছি না যে তা নয়, বাট প্রশ্ন হলো নাম্বার ওয়ান, যে সব জিনিসটাকে সেন্সেশনালাইজ করে বলা যে হার্ট অ্যাটাক মানেই একেবারে ধুম করেছে, বর্ষাকালে বজ্রাঘাতের মতো হচ্ছে, দ্যাট ইজ নট রাইট। মানুষও যে এগিয়ে এসে তারা ডায়াগনোসিস করেন না, সেটাও জীবনের বাস্তব। ভারতবর্ষে একটা যদি ধরে নাও মিডল টু লোয়ার মিডল ক্লাস মানুষ যদি একদিন ড্যাং ড্যাং করে ডাক্তার দেখাতে চায়, ডাক্তারের কাছে তো খরচা হবার হবেই, তাছাড়া সে মানুষটার তো দিনে কিছু না হলেও 1000 টাকা লস অফ ইনকাম হবে। একদম। হাউ আর ইউ কম্পেনসেটিং ফর দ্যাট? তো আমাদের এই কথাগুলো ভাবতে হবে। আমার তোমার জেনারেশনে তোমরা দেখোনি, আমরা দেখেছি, যেখানে আমাদের মানুষের কোনো রকম হেলথ কাভারের কোনো বালাই ছিল না, এখন একটা জায়গায় আসা গেছে। এইবারে আমাদের ডায়াগনস্টিক সাপোর্টটা দিতে হবে, তা না হলে এখন আমাদের জেনারেশনেরও দেয়ালে মাথা ঠুকে ঠুকে আমার তো মানে কপাল ফেটে গেল, চুল উঠে গেল। এখনকার ডাক্তাররাও সেই একই কীর্তন গাইতে থাকবে, কমছে না, হচ্ছে না, হবে না, কমছে না, হচ্ছে না, হবে না। নাও দ্যাট ইজ নট রাইট। বাট আই এম পজিটিভ, আমি অ্যাবসলিউটলি পজিটিভ যে আমরা এখন নেক্সট লেভেলের দিকে উঠবো, যেখানে আমাদের বললাম না, বাড়িতে বিরিয়ানি পৌঁছাতে পারলে বাড়িতে মেডিকেল টেস্টিংকে পৌঁছাতে হবে, ফুল স্টপ। সেটাই। স্যার, একটা প্রশ্ন একটুখানি জানতে চাইবো যে আপনার কি মনে হয়, এই যে আপনি বলছেন ডায়াগনস্টিকটা বিষয়টাকে অনেক বেশি ফোকাস করতে হবে, হসপিটালগুলো সেটা সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল হোক, হার্ট অ্যাটাকের পরে ট্রিটমেন্ট নিয়ে তাদের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর ক্যাম্পেনিং, কিন্তু আগের স্ক্রিনিং সম্পর্কে তারা কি যথাযথভাবে বিশ্লেষণ করছে? সংক্ষেপে বলতে গেলে না। দুটো জিনিসে আমরা খুব একটা আগ্রহী নই। কারণ প্রথমত সরকারি হাসপাতালরা প্রচুর মানুষের তারা ভিড়ের চাপে অতিষ্ঠ হয়ে পড়ছে, ফ্র্যাঙ্কলি। বেসরকারি হাসপাতালদের যত কাজকর্ম করার ক্ষমতা, এটা বললে বেসরকারি হাসপাতালটা এক্ষুনি তেলে বেগুনে জ্বলে উঠবে, এবং তোমার পডকাস্টের পরে আমার হয়তো যেটুকু কাজকর্ম আছে চলেও যেতে পারে। তো তুমি তার একটা ব্যবস্থা করে রেখো আর কি আমার জন্য, আমি সেটা তোমাকে দোষী সাব্যস্ত করব। আর ভারতবর্ষে অ্যাভারেজ বেসরকারি হাসপাতাল যতটা কাজ করতে পারে, অনেকে নিজেদের ছোট বড় মাঝারি দারাসিং বলে প্রমাণ করতে চায়, তারা যতটা কাজ করতে পারে একটা অ্যাভারেজ বেসরকারি হাসপাতাল যদি তার 60% কাজ করে, সে ধন্য হয়ে যায়। তার মানে কি, তার আরও কাজ করার ক্ষমতা আছে, আরও কাজ করার ক্যাপাসিটি আছে। সো দে আর নট ওয়ার্কিং ওয়েল। আর বেসরকারি হাসপাতাল, তাদের ইকোনমিক ডাইনামিক্সটা আলাদা, তারা ওই এর টাকা তার টাকা, ব্যাংকের টাকা, ইনভেস্টারের টাকা নিয়ে তাদের সেই চাপটা আছে। সুতরাং ঠিক যেরকম তুমি দেখবে যে ভ্যাকসিনেশন, প্রিভেন্টিভ হেলথ, গিয়ে ঘরে ঘরে গর্ভবতী মায়েদের হেলথ চেক আপ করা, এটা তো প্রাইমারি হেলথ ইজ এ গভর্নমেন্ট এজেন্ডা। সুতরাং প্রাইমারি হেলথ আজকের এই পৃথিবীতে, এখন তুমি তো হঠাৎ করে কার্ল মার্কসের সঙ্গে একটা অর্থনৈতিক বিতর্কে জড়াতে চাই না। পৃথিবীটা একটা আকার আকৃতি নিয়েছে, সমাজটা একটা আকার আকৃতি নিয়েছে, সব কিছু হয়তো ভালো নয়, এভরিথিং ইজ নট পারফেক্ট, কিন্তু এই ব্যবস্থার মধ্যে প্রাইমারি ডায়াগনস্টিক, যখনই আমায় কোনো নেতা মন্ত্রী এটসেট্রা বলেন আমার সভায় 10,000 লোক হয়েছিল, আলাম বাছাধন তুমি কেন তোমার সভার দোরগোড়ায় একটা গ্লুকোমিটার লাগলে না? 10,000 লোককে যদি একবার করে আঙুলটা ফোঁটাতে, তাকে তো আজীবন খোঁচাবে তোমাকে ভোট দেওয়ার জন্য বা না দেওয়ার জন্যে। তো মানুষটাকে না খুঁচিয়ে যদি আঙুলটাকে খোঁচাতে, তাহলে তো 10,000 লোকের মধ্যে তুমি কিছু না হলেও 1,300 হাই ব্লাড সুগার ধরতে পারতে। সো প্রাইমারিলি স্পিকিং, কেউ কারো দায়িত্ব ছাড়ছে না। আমরা বেসরকারি সিস্টেম বলতে যা বুঝি, সেই বেসরকারি সিস্টেমটা হচ্ছে প্রসেসিং সিস্টেম, ওয়ার্কশপ।
প্রাইমারি কাজকর্মতে আজও গভর্নমেন্টের হেল্প লাগবে, গভর্নমেন্টের সাপোর্ট লাগবে। গভর্নমেন্ট মোটামুটি একটা সাপোর্ট করতে পারলে সেখানে নিশ্চয়ই বেসরকারি সিস্টেমরা আসবে। আর বেসরকারি সিস্টেমের মধ্যে যারা ধরো কাজ করছে, ফিজিশিয়ান, প্যারামেডিক, ডাক্তার, সার্জন, নার্স, এখনও আমরা বেসরকারি সিস্টেমকে যথাযথভাবে ব্যবহার করছি না। সেখানেও কোথাও গিয়ে একটা ল্যাকিং থেকেই যাচ্ছে। তার মানে দেখো, আমাদের জিনিসটা এই দাঁড়ালো যে আমরা যে সবার কাছে যদি একটা খুব নেগেটিভ ইমপ্রেশন দিই, যে আমরা একেবারে ক্যাবলার মতো সেই একেবারে বসে আছি, দ্যাট ইজ নট রাইট। এই বছর ভারতবর্ষে যত হার্ট সার্জারি হবে, দ্যাট ইজ মোর দ্যান চায়না, ইকুয়াল টু আমেরিকা। ওকে, তো যে দেশটা আজ থেকে 78 বছর আগেও ব্রিটিশের বুট পালিশ করছিল, সেই দেশটা যে আজকে এই লেভেলে আসতে পেরেছে, দ্যাট ইজ গ্রেট। হ্যাঁ, কিন্তু তা বলে আমরা যে অবিরামভাবে খালি নিজেরা পিঠ চাপড়াবো, দ্যাট ইজ নট রাইট। একদমই তাই। তো আমরা কিছুটা কাজ অবশ্যই করতে পেরেছি। হ্যাঁ, এখনও যদি ভারতবর্ষের ইঞ্জিনিয়ারদের গিয়ে বলো যে তোমাকে একটা ধরো জেট প্লেন তৈরি করতে হবে, এখনও আমাদের 100টা আইআইটি মিলে একটা জেট ইঞ্জিন তৈরি করতে পারে। কিন্তু ভারতবর্ষের ডাক্তাররা আজকে হার্ট, ব্রেন, অর্থোপেডিক্স, ক্যান্সার তার ট্রিটমেন্ট করতে পারছে। ট্রিটমেন্ট পার্টে আমাদের কিছুটা পারদর্শিতা অবশ্যই আছে, ইট ইজ ওয়ার্ল্ড রেকগনাইজড। কিন্তু আজকে সেইখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। সো কারেন্টলি এখন যে চাপ বা থ্রাস্ট যেটা থাকতে হবে ইজ পিক আপ আর্লি ডায়াগনোসিস। এবং আমরাও যদি নিজের কাজটাকে থেকে একটু হালকা নিতে গিয়ে বলে দিই সবই আচমকা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট রাইট। সচেতনতাই মূল কথা। সবাইকে সচেতন হবে, মানুষ সচেতন হচ্ছে, ডাক্তাররা অবচেতন থাকছে, তাতে লাভ হচ্ছে না। মানুষও সচেতন, ডাক্তারও সচেতন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সে নাকে নসি নিয়ে ঘুমোচ্ছে, তাতেও খুব একটা লাভ হবে না। সুতরাং ইট ইজ টাইম ফর অ্যাক্টিভিটি। মানুষও সচেতন হন। হ্যাঁ, আজকে আমরা যারা ডাক্তার, আমরাও চিন্তা করে দেখি যে আমাদের রোল প্লেটা কি করে বাড়তে পারে। আর আমাদের যতক্ষণ না আমাদের বিধাতারা চাইছেন, পলিটিক্যাল ভগবানরা চাইছেন, ততক্ষণ আকাশ থেকে বৃষ্টিও পড়বে না, গাছের পাতাও নড়বে না। সুতরাং তাদেরও আজকে তারা করেছেন, অনেক করেছেন। আমি বললাম যে কেউ কোনোদিন ভাবেনি যে 75 আজকে রেস্ট অফ দ্য এশিয়াতে, এই যে তুমি বাংলাদেশ, পাকিস্তান, হানা টানা দেখছো, কারো ঘুণাক করে কোনো হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আমরা বেশ খানিকটা করতে পেরেছি, বাট আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমাদের লড়ে যেতে হবে। উই মুভ অন টু দ্য নেক্সট ফেজ। যে ওই দুয়ারে বিরিয়ানির মতো আমাদের দুয়ারে ডায়াগনোসিসকে আনতেই হবে। উই হ্যাভ নো আদার অপশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলেন, এবং স্যার শেষে খুব ভালো একটা কথা বললেন যে দুয়ারে সরকার দুয়ারে বিরিয়ানি এরকম যেমন হচ্ছে, ঠিক তেমনভাবেই কিন্তু দুয়ারের ডায়াগনস্টিক সিস্টেমটাকেও আমাদের যতটা সম্ভব এগিয়ে নিয়ে আসতে হবে, এবং তার জন্য সরকারি বা বেসরকারি স্তরে যতটা সরকারের প্রয়োজন সেইভাবে তারা যেমন কাজ করবেন, সাধারণ মানুষকেও কিন্তু খুব ভালোভাবেই সচেতন হতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।